আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোটাজোর আজকের ক্লাসে। প্রায় অনেক দিন পর চলে আসছি আপনাদের ক্লাস নিতে। তো মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ রয়ে গেল। আমি আসলে ব্যস্ততার কারণে ক্লাসগুলো নিতে পারি নাই। তো এখন একটু ফ্রি টাইম যাচ্ছে, তো ট্রাই করব কিছুদিন ক্লাস নেওয়ার। আর কিছুদিন আগে ক্লাস নেওয়া শুরু করতে পারতাম, বাট আই এম সরি ফর গেটিং লেট। তো আজকে আমি শুরু করব রেচন প্রক্রিয়া চ্যাপ্টারটি, অধ্যায় 8, নবম দশম শ্রেণীর। তো এই রেচন প্রক্রিয়া বলতে আমি মোটামুটি কী জিনিসটা বোঝাতে চাচ্ছি যে রেচন পদার্থগুলো আমাদের বডি থেকে আমরা কীভাবে নিষ্কাশিত করব। আচ্ছা, তো রেচন পদার্থগুলা কি? মানে বজ্র পদার্থ। সোজা হিসাব কি, এটা হচ্ছে এক রকমের বর্জ্য পদার্থ। কি পদার্থ? বর্জ্য পদার্থ। এগুলো আমরা কি করব? বডি থেকে নিষ্কাশন করব। বজ্র পদার্থ কি হইতে পারে? ঘাম হইতে পারে বজ্র পদার্থ, আমরা আমাদের দেহ থেকে বের করি। তারপর হচ্ছে আমাদের আর কি বের করি বডি থেকে? কার্বন ডাইঅক্সাইড বের করি, এটা এক রকমের বর্জ্য পদার্থ। বাট মেইনলি বর্জ্য বলতে কি বোঝায়? বর্জ্য পদার্থ আমরা বলতে বোঝাই কি? নাইট্রোজেন গঠিত পদার্থগুলো বোঝায়। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রেচন পদার্থ বলতে কি বোঝায়? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এগুলোকে আমরা কি বলি? রেচন পদার্থ বলি। ওকে, তো নাইট্রোজেন গঠিত বলতে কি বোঝানো হয়েছে? যে এই যে পদার্থগুলো আছে ওগুলোর মধ্যে একটা কমন জিনিস থাকবে। সেটা কি? নাইট্রোজেন। মেইনলি কি থাকবে? নাইট্রোজেনটা থাকবে। আচ্ছা, নাইট্রোজেন যদি থাকে, তো নাইট্রোজেন আছে এরকম পদার্থ কী থাকতে পারে যেগুলো আমরা হচ্ছে বডি থেকে নিষ্কাশন করি বা বডি থেকে বের করে দিই? কী হইতে পারে এগুলো আমাদের? সেগুলো হইতে পারে হচ্ছে গিয়ে ইউরিয়া হতে পারে, এখানে নাইট্রোজেন আছে। তারপর হচ্ছে আমার ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিড থাকতে পারে, আমাদের মনে রাখবো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হলো। তারপর আর কি হতে পারে? হচ্ছে ইউরিয়া হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে। তারপর যে জিনিসগুলো আছে ক্রিয়েটিনিন, এগুলো হতে পারে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। আচ্ছা, ঠিক আছে, এইগুলোর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে আমরা কি বুঝলাম? রেচন পদার্থ কি? রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেগুলো আছে ওগুলোকে মোটামুটি রেচন পদার্থ বলা হয়। ঠিক আছে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম পরিমাণ কি থাকে? আমাদের বডির ম্যাক্সিমাম পরিমাণ যা আছে এখানেও ম্যাক্সিমাম পরিমাণ তাই আছে। আমাদের বডির ম্যাক্সিমাম কি? পানি। আচ্ছা, তো রেচন পদার্থগুলোর মধ্যে 90% হচ্ছে গিয়ে কী থাকে? পানি থাকে। মানে 90%, মূত্রের 90% কী থাকে? পানি। মূত্রের 90% থাকে কি? পানি। আচ্ছা, আরেকটা জিনিস কি, আমাদের যেই বজ্র পদার্থটা আছে, হ্যাঁ, সোজা বাংলা ভাষায় বলি হাগুমূত্র, যেটা শুনতে আপনারা কমফোর্টেবল। ঠিক আছে, তো এই হাগুমূত্রর কালার কি? হ্যাঁ, হাগুমূত্রর কালার হচ্ছে গিয়ে হলুদ। হ্যাঁ, তো এই হলুদ কালারটার কারণ কি? কারণ এটার মধ্যে একটা পদার্থ থাকে। আচ্ছা, এখন দেখেন নামগুলো একটু দেখেন, ভালো করে লক্ষ্য করেন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো সেখান থেকে মনে রাখবেন ইউরোক্রোম। আচ্ছা, ক্রোমো মানে হচ্ছে গিয়ে রং। হ্যাঁ, ক্রোম মানে হচ্ছে রং। তো ইউরোক্রোম দিয়ে মনে রাখবেন। ইউরোক্রোমের কারণে কি হয়? হলুদ হয়। কি হয়? কালারটা হলুদ হয়। ইউরোক্রোমের কারণে কালার হলুদ হয়। এখন আমাদের যেটা পরবর্তীর কাজ, সেটা কি? আমাদের বুঝতে হবে যে আমরা যে খাবারগুলো খাই, আমিষ জাতীয় খাবার খাই, তারপর হচ্ছে শর্করা জাতীয় খাবার খাই, ফলমূল খাই, তরকারি খাই। এখন আমিষ বা প্রোটিন যদি আমরা খাই, তাহলে কি হবে? আমাদের মূত্রের অম্লত্ব বৃদ্ধি পাবে। অম্লত্ব মানে কি? অ্যাসিডিটি। মানে এটা অ্যাসিডের মতো আচরণ করবে, মানে হচ্ছে এটার মধ্যে অম্লত্ব বৃদ্ধি পাবে বা অ্যাসিডিক হবে। ওকে, আর নেক্সট আমার কি আছে? নেক্সট যেটা আছে সেটা কি? আমরা হচ্ছে ফলমূল বা তরকারি যদি বেশি খাই, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে, ফলমূল আর হচ্ছে কি তরকারি, এগুলো যদি বেশি খাই তাহলে কি হবে? প্রোটিনের কারণে যদি অম্লত্ব বাড়ে, তা এটার কারণে কি বাড়বে? ক্ষারত্ব বাড়বে বা ক্ষারীয় মূত্র তৈরি হবে। ওকে, এগুলো বুঝলাম। আমরা কি জানলাম তাহলে? বজ্র পদার্থ কি হইতে পারে সেগুলো। আচ্ছা, এখন বজ্র পদার্থগুলো যে আমরা ত্যাগ করব কিসের মাধ্যমে? রেচনতন্ত্রের মাধ্যমে। ঠিক আছে, মানে যেই তন্ত্রের মাধ্যমে আমরা এই পদার্থগুলো বের করব, পদার্থগুলো হচ্ছে রেচন পদার্থ, আর যেগুলো বের করবো যেই তন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে কি? রেচনতন্ত্র। আচ্ছা, তো
তো এই রেচনতন্ত্রের মাধ্যমে কি করি আমরা, এই যে এই জিনিসপাতিগুলো আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, হ্যাঁ, হলুদ কালারের হয়ে থাকে, এগুলো আমরা কি করব, বের করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় যে রেচনতন্ত্র কাকে বলে, যেই তন্ত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে আমরা এই বিষাক্ত পদার্থগুলা নিষ্কাশন করি তাকে আমরা কি বলবো, রেচনতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে দেহের এই বিষাক্ত পদার্থগুলো আমরা বের করে দেব তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে রেচন পদার্থ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি রেচনতন্ত্র নিয়ে পড়াশোনা করা। আমাদের কাজ কি রেচনতন্ত্র নিয়ে পড়াশোনা করা। রেচনতন্ত্র কি, যে তন্ত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থগুলো, আমাদের দেহের জন্য ক্ষতিকর যে পদার্থগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আমরা নিষ্কাশন করি, ওই তন্ত্রের নাম হচ্ছে কি রেচনতন্ত্র। তো এই যে আমরা এখন রেচনতন্ত্র নিয়ে পড়াশোনা করব। তো রেচনতন্ত্রের মধ্যে কি আছে, রেচনতন্ত্রের মধ্যে আমাদের আছে কিডনি বা বৃক্ক। কিডনি বা বৃক্ক। আমাদের রেচনতন্ত্র কী দ্বারা গঠিত হয়, মেইনলি কী দ্বারা গঠিত হয়, কিডনি বা বৃক্ক দ্বারা। আর এটার একক কি, এটার একক হচ্ছে নেফ্রন। ওকে, আচ্ছা, এখন কিডনি আর বৃক্ক নিয়ে যদি আমরা পড়াশোনা শুরু করতে চাই, আমাদের ফার্স্টলি কি লাগবে, কিডনি স্ট্রাকচারটা লাগবে, কিডনির গঠন লাগবে। আমাদের এখানে কি পড়া লাগে, কিডনির গঠন পড়া লাগে। তারপর কি পড়া লাগে, নেফ্রনেরও গঠন পড়া লাগে। কিডনিরও গঠন পড়া লাগবে, নেফ্রনেরও গঠন পড়া লাগবে। আচ্ছা, তো কিডনির গঠন যদি আমাদেরকে বলে তাহলে আমাদের কিডনির ওই চিত্রটা আমাদের আঁকতে হয়। আর আমি চিত্রটা এঁকে রাখি নাই, কারণ কি আপনাদের তো আঁকতে হবে, শিখতে হবে। তো আমিও ভিডিওতে আঁকবো, আপনারা দেখবেন, দেখে শিখবেন। ঠিক আছে, ওকে, তো শুরু করা যাক। যদি আমরা কিডনির চিত্র আঁকতে চাই, হ্যাঁ, প্রথমে আমরা কি করব, কিডনিটা দেখতে কীরকম হয়, শিম বিচির মতো হয়। ঠিক আছে, শিম বিচির মতো হয়। তাহলে প্রথমেই একটা সুন্দর মতো এরকম শিম বিচির একটা শেপ দিয়ে দিবেন। প্রথমেই একটা শিম বিচির মতো শেপ দিয়ে দিলেন। তো এভাবে আমিও দিয়ে দিলাম একটা শিম বিচির মতো শেপ। ঠিক আছে, তো শেপ দেওয়ার মতো কি, তারপর আমরা কি করব, যে একটু এখানে আরেকটা সাইড বাই সাইড এইভাবে যাব। দেখেন, সাইড বাই সাইড এইভাবে যাব। আপনাদের বইয়ে যে চিত্রটা আছে না, আমি সেটাই আঁকতেছি। হ্যাঁ, বইয়ে যে চিত্রটা আছে সেটাই আঁকতেছি। এইভাবে যাব এই পর্যন্ত যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু কার্ভ দিব, বাঁক নিব, তারপর আরেকটা বাঁক, তারপর আরেক বাঁক দিয়ে হচ্ছে এখান থেকে আসবো পরে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই যে ভেরি ইজি, কোনো প্যারা নেই। হ্যাঁ, খুব সহজভাবে এঁকে নিব, হয়ে গেল। ওকে, তো বৃক্ক দেখতে কিসের মতো, শিম বিচির মতো। বৃক্ক দেখতে কিসের মতো, শিম বিচির মতো। এটার বাইরের যে সাইডটা আছে, বাইরের সাইডটা হচ্ছে আমরা দেখতে পারতেছি উত্তল। উত্তল মানে কি, আচ্ছা, যে গাড়িতে কাচ তো দেখছেন, হ্যাঁ, গাড়ির যে লুকিং গ্লাসের দেখবেন সামনের পাশটা কীরকম জানি একটু উঁচু হয়ে থাকে, মাঝখানের দিকটা, এটা হচ্ছে উত্তল। এটা যদি উত্তল হয়, এটার উল্টা পাশে মানে এটার ভিতরের দিকে কি হবে তাহলে, অবতল। তাহলে এটার বাইরের দিকে উত্তল, ভিতরের দিকে অবতল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই বৃক্কের অবস্থান কি, আপনাদের বইতে সুন্দরভাবে বলা আছে যে উদর গহ্বরের পিছনে, মেরুদণ্ডের দুই পাশে, বক্ষপিঞ্জরের নিচে, পৃষ্ঠলগ্ন অবস্থান। আচ্ছা, আমি পয়েন্টগুলো একটু করে লিখি। হ্যাঁ, পয়েন্টগুলো লিখি। প্রথমেই লিখছি আমি বক্ষপিঞ্জরের নিচে, বক্ষপিঞ্জরের নিচে, উদর গহ্বরের পিছনে, বক্ষপিঞ্জরের নিচে, উদর গহ্বরের পিছনে, মেরুদণ্ডের দুই দিকে। ঠিক আছে, পিঠ সংলগ্ন অংশ, আচ্ছা, ঠিক আছে। এখন এটা কি, এটা হচ্ছে আমার কিডনির লোকেশন বা কিডনির অবস্থান। আচ্ছা, বক্ষপিঞ্জর মানে কি, আমাদের বুকের নিচে কি আছে, আমাদের পেট আছে না। তো উদর মানে আর কিছু না, উদর মানে হচ্ছে গিয়ে পেট। উদর গহ্বর মানে কি বোঝানো হয়েছে, পেট বোঝানো হয়েছে, সহজ হিসাব। হ্যাঁ, তো বক্ষপিঞ্জরের নিচে কি আছে, পেট আছে। তো পেটের পিছনে, বক্ষপিঞ্জরের নিচে, উদর গহ্বরের পিছনে মানে পেটের পিছনে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে। মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে। এটা কোন সাইডে, তাহলে পিঠের সাইডেই পড়তেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিডনির লোকেশন। আচ্ছা, কিডনি দেখতে কিসের মতো, শিম বিচির মতো। বাহিরের পার্শ্বটা উত্তল, ভেতরের পার্শ্বটা হচ্ছে কি অবতল। ঠিক আছে, বাহিরের পার্শ্বটা উত্তল, ভেতরের পার্শ্বটা
অবতল। আচ্ছা, আর এটার কালার কি? এটা হচ্ছে আমার লালচে রঙের, হ্যাঁ, লালচে কালারের হয়, হালকা লালচে কালারের হয়, ঠিক আছে। তো এই যে বাইরের পার্শ্ব উত্তল, ভিতরের পার্শ্ব অবতল, অবতল অংশের মাঝখানে এই ভিতরের দিকে একটা ভাঁজ আছে, ঠিক আছে। ভাঁজের একটা নাম আছে, নামটা কি? অবতল অংশের ভাঁজকে কি বলা হইতেছে? হাইলাম। হাইলাম কি? অবতল অংশের ভাঁজ। হাইলাম মানে কি? অবতল অংশের যে ভাঁজটা আছে, অবতল অংশের ভাঁজ, অবতল অংশের ভাঁজ, অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম। আচ্ছা, আর একটু ইজিলি যদি বলি, হাইলাম জিনিসটা মেইনলি কি? হাইলাম জিনিসটা মেইনলি হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু এটার মধ্যে পিয়ার্স করে বা ছিঁড়ে ঢুকে বা বের হয়। একটা জায়গা, কোনো একটা অর্গানের একটা জায়গা যেখানে কোনো কিছু ঢুকতেছে বা কোনো কিছু বের হইতেছে, ওই জায়গাটাকে মেইনলি বলা হয় কি? হাইলাম বা হাইলাস, ঠিক আছে। তো এই যে অবতল অংশটা, এই যে বৃক্কের যে অবতল অংশটা, এইখান দিয়ে কিছু জিনিস ভিতরে ঢোকে, কিছু জিনিস বের হয়, তাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হাইলাম, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই হাইলাম দিয়ে কী কী ভিতরে ঢোকে আর কি কি বের হয়, ঠিক আছে। আচ্ছা, তো হাইলাম দিয়ে কি করে বের হয়? হচ্ছে রেনাল শিরা আর ইউরেটার। কি কি বের হয়? রেনাল শিরা আর হচ্ছে ইউরেটার। আচ্ছা, তো আমি প্রথমে রেনাল শিরাটা আঁকি, হ্যাঁ, দেখেন এই যে শিরা আমি এভাবে আঁকলাম, দেখেন রেনাল শিরা বা ইউরেটার। ওকে, এই তো হয়ে গেল রেনাল শিরা। শিরা যেহেতু, শিরা মানে কি? ভেইন, হ্যাঁ, ভেইন, শিরা মানে ভেইন। এটা হচ্ছে কি? আমি ব্লু কালার দিলাম। তারপর হচ্ছে আরেকটা কি আছে এখানে আমার? ইউরেটার আছে। কি আছে? ইউরেটার আছে। তো ইউরেটারটা কি আকৃতির হয়? ফানেল আকৃতির হয়, হ্যাঁ, ইউরেটারটা হয় ফানেল আকৃতির। তো ফানেল কীরকম আমরা তো জানি, তাই না? ফানেল কীরকম হয় আমরা তো জানি, ফানেলের মতো আকৃতি দিলাম। ফানেল কীরকম হয় আমরা তো জানি, আমরা এটা ফানেলের মতো দিলাম। আমার এখানে পুরোপুরি ফানেলটা দিতে পারি না, আচ্ছা যাই হোক, ধরেন না এটা একটা ফানেল, হ্যাঁ, হয়ে গেছে। আপনারা রাবার দিয়ে একটু মুছে সুন্দর করে আঁকবেন, যদিও খুব একটা খারাপ আঁকিনি, যাই হোক। ওকে, হয়ে গেল ফানেল আকৃতির। তো এটা কি? এটা হচ্ছে আমার ইউরেটার। এটা কি? ইউরেটার। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি? এটা হচ্ছে আমার ভেইন, রেনাল ভেইন বা রেনাল শিরা, রেনাল ভেইন বা রেনাল শিরা। আচ্ছা, তাহলে শিরা যেহেতু আছে, একটা ধমনী তো থাকবে। আচ্ছা, রেনাল টার্মটা ইউজ করা হয় কিডনির ক্ষেত্রে, ঠিক আছে। রেনাল টার্মটা ইউজ করা হয় কিডনির ক্ষেত্রে। নেফ্রন টার্মটাও কিডনি রিলেটেড জিনিস, কারণ কি? কিডনির একক কি? নেফ্রন। আচ্ছা, তো রেনাল শিরা, রেনাল শিরা মানে কি? আচ্ছা, শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে যে হার্টের মধ্যে ব্লাড নিয়ে যাওয়া, হার্টের মধ্যে ব্লাড নিয়ে যাওয়া। আর শিরার মধ্যে কি? তাহলে শিরার কালার কি হয়? ব্লু কালার হয়। শিরার মধ্যে কোন ধরনের রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, ঠিক আছে। আর ধমনী বা আর্টারির কাজ কি? হার্ট থেকে রক্ত সারা বডিতে নিয়ে আসা, হার্ট থেকে রক্ত সারা বডিতে নিয়ে আসা। আর ওইটার কালার কি হয়? ওইটার কালার হয় রেড, কারণ কি? ওইটা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে, ঠিক আছে। তো আমার শিরা তো আঁকলাম, হ্যাঁ, রেনাল শিরা, যেহেতু বৃক্কের মধ্যে পিয়ার্স করতেছে, ঢুকতেছে, তাই এটা হচ্ছে রেনাল শিরা। আচ্ছা, এখন বৃক্কের থেকে যদি কোনো ধমনী আসে বা সেখানে যদি কোনো ধমনী যায়, তাহলে তার নাম কি হবে? তার নাম হবে অবশ্যই কি? রেনাল ধমনী বা রেনাল আর্টারি। ওকে, তো আমরা সেটাই আঁকবো এখন। আর আর্টারির কালার হবে লাল, দিলাম এই যে, কোনো কষ্ট নাই, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে আমার রেনাল ধমনী, এটার নাম হচ্ছে আমার রেনাল ধমনী, ঠিক আছে, রেনাল ধমনী। ওকে, তাহলে আমরা বৃক্ক আঁকলাম, মোটামুটি একটা স্ট্রাকচার দিলাম, হ্যাঁ। তো এটার বাইরের পার্শ্ব উত্তল, ভেতরের পার্শ্ব অবতল। আচ্ছা, অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। হাইলাম দিয়ে তিনটা জিনিস প্রবেশ করতেছে এবং বের হইতেছে। তিনটা জিনিসের আদান প্রদান, মানে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে ভিতরে ঢুকতেছে আর দুইটা জিনিস বের হইতেছে। কি বের হইতেছে এখান থেকে? রেনাল শিরা বের হইতেছে আর ইউরেটার বের হইতেছে। ইউরেটার দিয়ে কি বের হয়? ইউরেটার দিয়ে যে মূত্র আছে, মূত্রটা বের হয়। আর এই যে রেনাল শিরা, সেটা দিয়ে কি হয়? ভিতর থেকে ব্লাড বের হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, যেটা হার্টে যায়। আর হচ্ছে এটা ধমনী আছে, ধমনী থেকে কি হয়? হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড এখানে আসে। সোজা হিসাব, এটার কাজ আমরা আলাদা আলাদা করে ফেললাম। ওকে, এখন এখানে আমরা আরও কিছু স্ট্রাকচার দেখতে পাবো, হ্যাঁ, আরও কিছু স্ট্রাকচার দেখতে পাবো, এরকম গোল গোল কিছু স্ট্রাকচার দেখতে পাবো, হ্যাঁ। তো এইগুলো একটু আমরা এঁকে নিই আগে। প্রথমে এরকম গোল গোল স্ট্রাকচার আমরা দেখতে পাবো, এগুলা এঁকে নিচ্ছি।
ওকে, তো গোল গোল স্ট্রাকচারগুলো এরকম করে দিয়ে এগুলো নিচে এভাবে করে একটু দাগ দিয়ে নেবেন। এগুলো আসলে গোল না, পাখার মতো দেখতে, অনেকটা হাত পাখা আছে না, এরকম হাত পাখার মতো দেখতে আমি করে দিয়ে দিলাম। দেওয়ার পর যেগুলো করবো, যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে না, এগুলো জাস্ট আমি একটু কানেক্ট করে দিব। ওকে, এই যে কানেক্ট করে দিলাম, ওকে হয়ে গেল। এখন কি করব, এখন জাস্ট এগুলো তার একটু ডাবল লেয়ার করে দেবো, শেষ হয়ে গেছে তাহলে আমাদের কাজ। ওকে, এখন এই যে হাত পাখাগুলো যে আঁকলাম, এগুলোর ভিতরে এরকম 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 কিছু, যে ধরেন পাখার মধ্যেও তো থাকি কিছুটা, এরকম টান টান দিয়ে দেন, মানে পুরোপুরি পাখা আঁকেন, কয়েকটা হাত পাখা এঁকে ফেলেন, হাত পাখা আঁকা হয়ে গেল মোটামুটি। ওকে, তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ, আর কষ্ট করতে হবে না বেশি একটা, এখন জাস্ট মার্কিং করে দিব। ওকে, তাহলে এখানে আমরা কি কি আঁকলাম দেখি। হ্যাঁ, তো কোনো কিছুর আবরণ, আমরা আবরণের ইংলিশ পড়ছিলাম মেমব্রেন। হ্যাঁ, তো আবরণের আরেকটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, আবরণের আরেকটা টার্ম কি ইউজ হয়, সেটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, আচ্ছা এখন বৃক্ক তো দুইটা আছে। আচ্ছা আগে ক্লিয়ার করি, বৃক্ক দুইটা আছে, দুইটা বৃক্ক থেকে তাহলে ইউরেটার কয়টা বের হবে, দুইটা। ভেইন কয়টা, দুইটা। রেনাল ধমনী কয়টা হবে, দুইটা। বৃক্ক যেহেতু দুইটা, আমরা একটা পোর্শন নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা স্ট্রাকচারটা পড়তেছি। ঠিক আছে, আচ্ছা ইউরেটার ফানেল আকৃতির আগেই বলছি। ঠিক আছে, আর এটার প্রশস্ত অংশ, যে প্রশস্ত অংশ যেটা বড় অংশটা, সেটা কই যায়, পেলভিসে গিয়ে উন্মুক্ত হয়। কোথায়, রেনাল পেলভিসে উন্মুক্ত হয়। কোথায়, রেনাল পেলভিসে। পেলভিস কোনটা, এই যে মাঝখানে যে জায়গা দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটার নাম কি, পেলভিস। বড় জায়গাটা দেখতে পাচ্ছি সেটার নাম কি, পেলভিস বা রেনাল পেলভিস। রেনাল পেলভিস, রেনাল পেলভিস, রেনাল পেলভিস। ইউরেটারের যে ফানেল আকৃতির যে প্রশস্ত অংশটা আছে, কই গিয়ে উন্মুক্ত হয়, কোথায় গিয়ে উন্মুক্ত হয়, রেনাল পেলভিসে। কোথায় গিয়ে উন্মুক্ত হয়, রেনাল পেলভিসে। ওকে, এখন বৃক্কের তো একটা আবরণ আছে। ঠিক আছে, বৃক্কর ক্ষেত্রে আমরা কোন টার্ম ইউজ করি, রেনাল। আর এটার যেহেতু একটা আবরণ আছে, ওই আবরণকে আমরা কি বলবো, ক্যাপসুল। বৃক্কের ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। ঠিক আছে, আবরণকে কি বলবো, বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল, বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। আবরণকে কি বলতেছি, বৃক্ক ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল বলতেছি। আচ্ছা, ক্যাপসুল সংলগ্ন যে অংশটা আছে, মানে ক্যাপসুলের কাছাকাছি যে অংশটা, ক্যাপসুলের কাছাকাছি যে অংশটা, এই যে ক্যাপসুলের কাছাকাছি যে অংশটা, সেটাকে কি বলবো, এই ক্যাপসুলের কাছাকাছি অংশকে বলবো আমরা হচ্ছে কি, ক্যাপসুলের কাছাকাছি অংশকে বলবো আমরা কর্টেক্স। কর্টেক্স, কর্টেক্স। আর ক্যাপসুলের কাছাকাছি অংশ কর্টেক্স, মানে ক্যাপসুল সংলগ্ন অংশকে বলতেছি কর্টেক্স। আর যেটা আছে সেটাকে কি বলবো, বাকি এই যে এগুলো আছে সেটাকে বলবো হচ্ছে আমরা মেডুলা। মেডুলা, ক্যাপসুলের কাছাকাছি যে জায়গাটা আছে সেটাকে আমরা কর্টেক্স বলতেছি, আর ক্যাপসুল থেকে একটু দূরে সেটাকে আমরা বলবো কি, মেডুলা। আমরা বলবো কি, মেডুলা। ঠিক আছে, আর মেডুলার ভিতরে যে আমরা এই যে রশ্মির মতো কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছি, এগুলাকে আমরা কি বলবো, এগুলাকে আমরা বলবো হচ্ছে রেনাল পিরামিড। মেডুলাতে রেনাল পিরামিড বলবো। রেনাল পিরামিড কয়টা থাকে, পিরামিড থাকে হচ্ছে আমার 8 থেকে 12টা। 8 থেকে 12টা কি থাকে, রেনাল পিরামিড থাকে। পিরামিড কয়টা থাকে, 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। আচ্ছা, মেডুলার ভিতরে থাকে 8 থেকে 12টা রেনাল পিরামিড। আচ্ছা, আর রেনাল পিরামিডের এই যে আমরা যে মেডুলাগুলো পেলাম, তো এদের যে অগ্রভাগ আছে, এই যে রেনাল পিরামিড পেলাম, রেনাল পিরামিডের যে অগ্রভাগ আছে ওটা প্রসারিত হয়ে কি হয়, এটা প্রসারিত হয়ে আমার প্যাপিলা গঠন করে। ঠিক আছে, ওকে। আর যেটা আছে আমাদের, আমরা বৃক্কের যে গঠনগত একক পড়ছিলাম নেফ্রন। নেফ্রনটা আমরা পরবর্তীতে নেফ্রনের গঠনে করব, এখানে থাকে বাট ফিগারে দেখাইতে হয় না। ঠিক আছে, স্পষ্টভাবে দেখা যায় না আর কি। তো ওই নেফ্রনের কাজ কি, নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। ঠিক আছে, এখন এই মূত্র তৈরি করার পর ওই মূত্র কই যাবে, নেফ্রনের মাধ্যমে মূত্র তৈরি হবে, তারপর সেটা কই যাবে, সেটা যাবে পেলভিসে। মূত্র যাবে কই, পেলভিসে। পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে গিয়ে সংগ্রাহী নালিকার মাধ্যমে মূত্র বহন করে। সংগ্রাহী নালিকাটা হচ্ছে নেফ্রনের পার্ট, আমরা যখন নেফ্রনের স্ট্রাকচার করবো তখন দেখব। তো নেফ্রনে মূত্র তৈরি হয় সংগ্রাহী নালিকার মাধ্যমে, সেটা এই পেলভিসে আসে। পেলভিসে আসার পর সেটা ইউরেটার দিয়ে যায়, গিয়ে তারপর সিক্রেট হয়। ঠিক আছে, মূত্রাশয়ে গিয়ে জমা হয়, সেখান থেকে সিক্রেট হয় বা বের হয়ে যায়। ঠিক আছে, ওকে। আর যে দুইটা কথা বললাম নেফ্রনের মধ্যে, নেফ্রন বললাম,
আর বললাম কি সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা। নেফ্রন বললাম, আর কি বললাম, সংগ্রাহী নালিকা। এই দুইটাকে একত্রে বলা হয় কি ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকা। তো এই হচ্ছে মোটামুটি আমার বৃক্ক বা কিডনির গঠন। ওকে, তো চিত্রটা কীভাবে আঁকতে হবে আমি সেটাও দেখিয়ে দিলাম। এখন আমি পুরাটা মোটামুটি আরেকবার বৃক্কের যে গঠনটা সেটা ওভারভিউ করতেছি, ঠিক আছে। তো ফার্স্টলি আমার জানতে হবে বৃক্ক দেখতে কেমন। এটা হচ্ছে শিম বিচির মতো। এটার কালার কি? এটার কালার হচ্ছে লালচে কালারের। আচ্ছা, এটার অবস্থান কি? এটা হচ্ছে আমার বক্ষপিঞ্জরের নিচে, উদরগহ্বর বা পেটের পিছনে, মেরুদণ্ডের দুই পাশে, মানে পিঠ সংলগ্ন অংশে এটা অবস্থান করতেছে। আচ্ছা, এটা দেখতে শিম বিচির মতো। তাহলে আমরা প্রথমে কি করছি, শিম বিচির একটা শেপ দিচ্ছি। ওকে, এটার বাহিরের পার্শ্বটা হচ্ছে উত্তল, ভেতরের পার্শ্বটা অবতল, দেখতেই পারতেছি। আচ্ছা, অবতল অংশের একটা ভাঁজ আছে, ওই ভাঁজকে বলা হয় হাইলাম। হাইলাম দিয়ে দুইটা জিনিস বের হয়, একটা জিনিস প্রবেশ করে। কি কি বের হয়? আমার রেনাল শিরা বের হয়, আর হচ্ছে ইউরেটার বের হয়। আর কি প্রবেশ করে? রেনাল ধমনী প্রবেশ করে। ওকে, করলো। এখন প্রবেশ করার পর এগুলো কোথায় উন্মুক্ত হয়? রেনাল পেলভিসে উন্মুক্ত হয়, রেনাল পেলভিস। আচ্ছা, এখন আমরা জানি যে কিডনির তো একটা আবরণ আছে, কিডনির একটা আবরণ আছে। তো আবরণটাকে বলবো কি? যেহেতু বৃক্ক বা কিডনির ক্ষেত্রে ইউজ করি আমরা রেনাল, তো রেনাল ক্যাপসুল। ক্যাপসুল মানে আবরণ বোঝাচ্ছে, ঠিক আছে। তো রেনাল ক্যাপসুল বা বৃক্ক ক্যাপসুল, ঠিক আছে। ক্যাপসুলের সংলগ্ন যে অংশটা বা ক্যাপসুলের কাছাকাছি যে অংশটা, সেখানে থাকবে কি? কর্টেক্স। সেটাকে আমরা বলবো কর্টেক্স। আর সেখান থেকে একটু দূরে ভিতরের দিকে তাহলে কি আছে? মেডুলা। ওকে, মেডুলাগুলো কিসের মতো? যে হাত পাখার মতো কিছু স্ট্রাকচার। হ্যাঁ, তো মেডুলার ভিতরে কি আছে? মেডুলার ভিতরে 8 থেকে 12টা পিরামিড আছে। এদেরকে বলবো কি আমরা? রেনাল পিরামিড, ঠিক আছে। তো রেনাল পিরামিডের যে অগ্রভাগ, রেনাল পিরামিডের অগ্রভাগ একত্রিত হয়ে কি গঠন করে? প্যাপিলা গঠন করে, ঠিক আছে। প্যাপিলা গঠন করার পর সেগুলো কই মুক্ত হয়? পেলভিসে মুক্ত হয়। ওকে, এখন আমাদের যে বৃক্কের গঠনের বা কাজের একক আমরা কী করছিলাম? নেফ্রন। নেফ্রনের কাজ কি? মূত্র তৈরি করা। মূত্র তৈরি করার পর নেফ্রনের আরেকটা কী করে? সংগ্রাহী নালিকার মাধ্যমে মূত্র বহন করে। মূত্র কোথায় বহন করে? এই যে পেলভিসে বহন করে। পেলভিস থেকে কই যায়? এটি ইউরেটারে যায়। ইউরেটার দিয়ে কই যায়? মূত্রথলিতে যায়। ইউরেটার দিয়ে মূত্রথলিতে যায়, তারপর সিক্রেট হয় বা বের হয়ে যায়। এটাই, এই হচ্ছে আমার মোটামুটি কিডনির স্ট্রাকচার বা বৃক্কের স্ট্রাকচার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নেফ্রনের স্ট্রাকচারটা করব। ইজি হবে, আমাদের এই চ্যাপ্টার খুব বেশি টাইম লাগবে না। ওকে, তো ততক্ষণ পর্যন্ত সবাইকে বোটাজোর সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের ক্লাসগুলো মেইনলি হচ্ছে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য করানো হয়। তো মেইনলি তাদের কাছে আমার ক্লাসটা পৌঁছাচ্ছে না। আপনারা কেউ যদি এই ক্লাসটা দেখে থাকেন, আপনাদের পরিচিত যারা আছেন 9-10-এর, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ উপকার হবে। আর আমি ট্রাই করবো রেগুলারলি ক্লাস দেওয়ার। ব্যস্ততার কারণে হয়তো দেওয়া হয় না, বাট চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ পোটাজো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।